আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আমি আজকে একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য। অর্থাৎ আজকে আমরা এর আগে এস ব্লক, পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি এবং এদের কিছু ব্যাখ্যামূলক প্রশ্নের আলোচনা আমরা করেছি। আর আজকে আমরা ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য জানবো। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যাও জানবো। তাহলে আমরা প্রথমেই এই চিত্রটি লক্ষ্য করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীর মধ্যে আমরা এস ব্লক মৌলগুলোর সাথে পরিচিত। এগুলো হচ্ছে এস ব্লক মৌল, এদিকে হচ্ছে এগুলো পি ব্লক মৌল। এই এস ব্লক মৌল এবং পি ব্লক মৌলের মাঝখানে যে মৌলগুলো আছে এগুলোই হচ্ছে ডি ব্লক মৌল। এই যে হলুদ কালার দিয়ে দেওয়া বলা আছে এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে ডি ব্লক মৌল। এখানে যদি আমরা একটি ছকটা কিভাবে ড্র করে দেখাতে চাই, অর্থাৎ এটা হচ্ছে এস ব্লক মৌল আর হচ্ছে এটা পি ব্লক মৌল এগুলো, আর এই হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। তাহলে এখন প্রথমেই আমরা তার সংজ্ঞাটি জানি। ডি ব্লক মৌল কাকে বলে? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি সর্ববহিঃস্থ স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে প্রবেশ করে তাকে ডি ব্লক মৌল বলে। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করবে ডি অরবিটালে এবং এই ডি অরবিটালটি হবে সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তর। তাহলে আমরা তখন ওই মৌলকে বলে থাকবো ডি ব্লক মৌল। যেমন এখানে পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মৌল, পঞ্চম পর্যায়ের মৌল, ষষ্ঠ পর্যায়ের মৌল, সপ্তম পর্যায়ের অনেকগুলো মৌল মিলিয়ে ডি ব্লক মৌল হয়ে থাকে। চতুর্থ পর্যায়ের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টি মৌল, পঞ্চম পর্যায়ে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত 10টি মৌল, ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম থেকে মার্কারি পর্যন্ত 10টি মৌল এবং সপ্তম পর্যায়ে অ্যাক্টিনিয়াম থেকে আমার 111 মৌল বিশিষ্ট এই মৌল পর্যন্ত হচ্ছে আমাদের মোট 10টি মৌল, টোটাল 41টি মৌল হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে আমরা সর্বমোট 41টি মৌল হচ্ছে ডি ব্লক মৌলের সংখ্যা। এখন ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো কি? ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য আমরা প্রথমে যদি লক্ষ্য করি যে 1 নম্বরে বলা হয়েছে ডি ব্লক মৌলের সমস্ত মৌলগুলো ধাতু। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আমরা অনেকেই প্রশ্ন করি যে ডি ব্লক মৌলগুলো কি অধাতু না অর্ধধাতু না ধাতু? তাহলে আমরা শুরুতেই দেখলাম যে ডি ব্লক মৌলগুলো হচ্ছে ধাতু। অর্থাৎ এদের মধ্যে ধাতব বৈশিষ্ট্য আছে বিধায় এরা ধাতু। আর এদের আয়নীকরণ শক্তির মান খুবই কম এবং সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কম এবং ফাঁকা সর্ববহিঃস্থ কক্ষের উপস্থিতি আছে। অর্থাৎ এখানে আমরা দেখলাম ডি ব্লক মৌলের বেলায় আয়নীকরণ শক্তির মান খুবই কম। আমরা যেটা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল বেলায় দেখেছি এস ব্লক মৌল, ওই এস ব্লক মৌলগুলো সবগুলাই ছিল ধাতু এবং তাদের বেলা আমরা দেখেছিলাম আয়নীকরণ শক্তির মান অনেক কম। আয়নীকরণ শক্তি কি এবং এটার ব্যাখ্যাগুলো আমরা পরবর্তী অংশে খুবই ইন ডিটেইলস আলোচনা করব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আয়নীকরণ শক্তি এখানে আমি একটু সংক্ষেপে বলে রাখি। আয়নীকরণ শক্তি হচ্ছে ওই শক্তি যে কোনো একটা মৌল থেকে তার সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করিয়ে একটি ধনাত্মক আধান তৈরি করতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে ডি ব্লক মৌলগুলোর বেলায় তাদের বহিঃস্থ শক্তি স্তরের একটি যদি ইলেকট্রন আমি সরাইতে চাই তাহলে সেক্ষেত্রে আমার শক্তি খুব বেশি লাগবে না। আর যত সহজে ইলেকট্রন সরানো যায় ততই ওই মৌলটি ধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাহলে এখানে ডি ব্লক মৌলের বেলায় আমরা দেখতে পাচ্ছি যেহেতু আয়নীকরণ শক্তির মান খুব কম, অর্থাৎ এখানে ইলেকট্রনকে আমরা সহজেই সরিয়ে নিতে পারবো, সুতরাং এটি একটি ধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করে, এই জন্য ডি ব্লক মৌলগুলো ধাতু। এবং সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কম এবং ফাঁকা সর্ববহিঃস্থ কক্ষের উপস্থিতি আছে। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখি এরা শক্ত এবং উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করে থাকে। অর্থাৎ এরা আয়নিক যৌগ গঠন করতে পারে আবার সমযোজী যৌগ গঠন করতে পারে। ধাতু হওয়া সত্ত্বেও কিন্তু এরা সমযোজী যৌগ গঠন করে থাকে। এক্ষেত্রে সাধারণত এই সমযোজী যৌগ সেখানে এরা আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন যৌগ গঠন করে থাকে। 4 নম্বর
এরা তাপ ও বিদ্যুতের উত্তম পরিবাহী। যেহেতু এরা ধাতু সুতরাং এরা তাপ ও বিদ্যুৎ উত্তম পরিবাহী। ৫ নম্বরে যে পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে এদের অরবিটালে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি থাকায় চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, অর্থাৎ এরা প্যারাচৌম্বক প্রকৃতির। অর্থাৎ এই ডি ব্লক মৌলগুলো হচ্ছে প্যারাচৌম্বক প্রকৃতির, কারণ হচ্ছে এদের অযুগ্ম ইলেকট্রন থাকে। কোন একটা মৌলে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। এক্ষেত্রে যেহেতু ডি ব্লক মৌলের সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন থাকে সুতরাং তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, এজন্য এরা প্যারাচৌম্বক প্রকৃতির। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ইন ডিটেইলস আলোচনা করব। এবার আসি আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে শিখব। ডি ব্লক মৌলসমূহের যাদের সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অপূর্ণ থাকে কিন্তু কখনোই শূন্য বা পরিপূর্ণ নয় তাদেরকে অবস্থান্তর মৌল বলে। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে D1 থেকে D9 পর্যন্ত, অর্থাৎ অবস্থান্তর মৌল এটা হচ্ছে ডি ব্লক মৌলেরই কিছু মৌল আছে যাদের যদি আয়ন গঠন করার পরেও তাদের ডি অরবিটালে কিছু ইলেকট্রন থাকবে, তবে সেই ইলেকট্রনগুলো কখনো শূন্য হতে পারবে না অথবা 10টি পর্যন্ত অর্থাৎ পরিপূর্ণ হতে পারবে না। পরিপূর্ণ মানে কি? আমরা জানি ডি অরবিটাল সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি কোনো একটা ডি ব্লক মৌল আয়ন গঠন করার পরে যদি 10টি ইলেকট্রন ডি অরবিটালে থাকে অথবা কোনো ইলেকট্রন না থাকে তাহলে সেটি অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌল হতে হলে ডি ব্লক মৌলের আয়ন গঠনের পরে ইলেকট্রন সংখ্যা থাকতে হবে D1 থেকে D9 এর মধ্যে, এবং এই যে আয়নটি গঠিত হবে সেই আয়নটি তো অবশ্যই তার মধ্যে স্থিতিশীলতা অর্থাৎ সুস্থিত হতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটাকে আরেকটু দেখি যে ডি ব্লক মৌলসমূহের যাদের সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রনীয় ভাবে অপূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটাল অপূর্ণ ইলেকট্রন থাকবে, তখন তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। অর্থাৎ কখনোই এটা শূন্য হতে পারবে না অথবা পরিপূর্ণ হতে পারবে না, তখনই ডি ব্লক মৌলগুলোকে আমরা বলবো অবস্থান্তর মৌল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। এটা আমরা ব্যাখ্যাটা একটু দেখি। এখানে এই সংজ্ঞাটা আমরা আবার এখানেও দেখতে পারি। আচ্ছা, এই সংজ্ঞাটা যেহেতু আমি একবার বলেছি এখানে আমি সরাসরি উদাহরণ নিয়ে আলোচনা করব। এখানে যেমন আয়রনকে একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। আয়রন একটি ডি ব্লক মৌল, আবার একটি অবস্থান্তর মৌলও বটে। আয়রনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s 3d6 4s2, অর্থাৎ আয়রনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, তার পূর্বের শক্তি স্তর হচ্ছে 3 এবং অরবিটালটি হচ্ছে 3d। আমরা দেখলাম যে সর্বশেষ ইলেকট্রনটি ঢুকেছে 3d6 এ, অর্থাৎ এখানে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনে সর্ববহিঃস্থ শক্তি স্তরের পূর্ববর্তী ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে, সুতরাং এটি একটি ডি ব্লক মৌল, এতে কোনো সন্দেহ নেই। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনে যদি খেয়াল করি, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d1 এখানে একটি ইলেকট্রন আছে। 3d3 তে ইলেকট্রন আছে, এখানে 3টে ইলেকট্রন আছে যখন সেই স্ক্যান্ডিয়াম যখন আয়ন গঠন করেনি, আয়ন গঠন করার আগে এখানে 3d3 আছে। কিন্তু তাহলে এখানেও যেহেতু ডি অরবিটাল থাকে সুতরাং এটি একটি ডি ব্লক মৌল। এখন আমরা আসি যে আয়রন যখন আয়ন গঠন করে আমরা ডি ব্লক মৌল কি তার উদাহরণ দেখলাম, অর্থাৎ যদি সর্বশেষ শক্তি ইলেকট্রনটি 3d বা ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলি। আর যেহেতু এখানে আয়রনের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ শক্তি স্তরের পূর্ববর্তী ডি অরবিটালে 6টি ইলেকট্রন প্রবেশ করেছে সুতরাং এটি একটি ডি ব্লক মৌল। এখন আয়রন দুই ধরনের জারণ অবস্থা প্রদর্শন করে, একটি হচ্ছে আয়রন 2+ আর একটা হচ্ছে আয়রন 3+, অর্থাৎ দুইটি আয়নিক স্টেট আছে তার, একটা হচ্ছে 2+ আর একটা হচ্ছে 3+। এখন 2+ যখন হয় তার ইলেকট্রনিক কনফিগারেশনটা হয় এমন, 2+ মানে কি আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, 3+ মানে কি আয়রন 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। আর তাহলে এখানে যদি আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করে তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, অর্থাৎ এখানে 4s থেকে দুইটি ইলেকট্রন চলে যাচ্ছে, আর দুটি ইলেকট্রন চলে যাওয়ার পরেই আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়ায় এরকম, তখন সেটাকে আমরা বলি আয়রন 2+। অর্থাৎ এখানে আমরা দেখলাম আয়রন যখন সুস্থিত আয়ন 2+ গঠন করলো তখন তার অপূর্ণ ডি অরবিটাল আছে এখানে, অর্থাৎ আমরা বলেছিলাম অপূর্ণ ডি অরবিটাল যদি থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়, যেমন D1 থেকে D9 পর্যন্ত। যেহেতু এখানে 6টি ইলেকট্রন আছে তাহলে এটা আমাদের শর্তের মধ্যে পড়ে, সুতরাং আয়রন একটি অবস্থান্তর মৌল।
এখন আমরা আয়রন 3+ আরেকটু কনসিডার করি। তার আয়রন 3+ যদি হয় তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5, অর্থাৎ 4s থেকে দুটি ইলেকট্রন যাবে, আবার 3d থেকে আরেকটি ইলেকট্রন যাবে, টোটাল 3টি ইলেকট্রন যাচ্ছে। যেহেতু 3+ মানে হচ্ছে আয়রন 3টি ইলেকট্রন ত্যাগ করেছে, এই 3টি ইলেকট্রন ত্যাগ করিয়ে সে কিন্তু 3d5 হয়েছে, অর্থাৎ এখান থেকে দুটি ইলেকট্রন গিয়েছে, এখান থেকে আরেকটি ইলেকট্রন গিয়েছে, গিয়ে 3d5 গঠিত হয়েছে। তাহলে আমরা দেখলাম আয়রনের যে দুটি জারণ অবস্থায় তৈরি হয় বা দুটি সুস্থিত আয়ন পাচ্ছি 2+ এবং 3+, উভয় ক্ষেত্রেই আমরা দেখছি অপূর্ণ ডি অরবিটাল আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি আয়রন একটি অবস্থান্তর মৌল। যেহেতু তার ডি অরবিটাল ইলেকট্রন থাকে সুতরাং এটি একটি ডি ব্লক মৌল, অর্থাৎ আয়রন অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল। আমরা এবার আসি স্ক্যান্ডিয়ামের বেলায়। যদি এখন স্ক্যান্ডিয়ামের কথা আমরা চিন্তা করি, যে স্ক্যান্ডিয়ামের বেলা আমরা দেখলাম স্ক্যান্ডিয়াম যদি নর্মাল অবস্থায় থাকে তার 3d তে 3টি ইলেকট্রন থাকে, তখন সে ডি ব্লক মৌল, কারণ তার ডি অরবিটাল ইলেকট্রন আছে। কিন্তু যখন সে 3+ হয়ে যায় তখন 3d তে যে 3টি ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটুকু 3d তে যে ইলেকট্রনটি ছিল সেই ইলেকট্রন অর্থাৎ চলে যায়। চলে যাওয়া মানে হচ্ছে ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকছে না, ডি অরবিটালে আর কোনো ইলেকট্রন থাকছে না। যেহেতু ডি অরবিটালে ইলেকট্রন থাকছে না তাহলে সেটি কিন্তু ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়, কারণ আমরা শর্তে পড়েছি যদি ডি অরবিটাল যদি ডি নট হয় অথবা ডি 10 হয় সেটি ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। তার মানে আমাদের সংজ্ঞায় আবারও বলি, আমরা সংজ্ঞায় বলেছি যদি সুস্থিত আয়ন গঠনের পরে D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলেই কেবলমাত্র আমরা তাদেরকে বলবো অবস্থান্তর মৌল। যেহেতু এখানে সেই আয়রন 3টি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কারণ তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে স্বাভাবিক অবস্থায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2, এটা ছিল তার স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু সে যখন সুস্থিতিশীল আয়ন স্ক্যান্ডিয়াম 3+ গঠন করে তখন 4s থেকে দুটি ইলেকট্রন এবং 3d থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে টোটাল 3টি ইলেকট্রন ত্যাগ করে, এবং ইলেকট্রন ত্যাগ করার পর আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটালে আর কোনো ইলেকট্রন থাকছে না, সুতরাং সেক্ষেত্রে সে ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। ঠিক একইভাবে আমরা যদি জিঙ্কের কথা চিন্তা করি, জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, অর্থাৎ তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে স্বাভাবিক অবস্থায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 এবং 4s2। এখানে যে দুইটা আয়ন সেজন্য দেখানো হয় নাই, স্বাভাবিক অবস্থায় 4s2 আছে এখানে। কিন্তু যেহেতু 2+ তার মানে কি সে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, আর সেই দুটি ইলেকট্রন ত্যাগ করেছে কোথা থেকে? 4s থেকে। সেজন্য এখানে 4s আর দেখানো হয়নি যখন আয়নিক অবস্থায় থাকে। তার মানে বোঝা গেল যে জিঙ্ক যখন 4s থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে তখন তার 3d তে 10টি ইলেকট্রন থাকে। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে এটি অবস্থান্তর মৌল নয়, কারণ অবস্থান্তর মৌল হতে হলে অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে, কিন্তু এটি পূর্ণ ডি অরবিটাল। সেজন্য জিঙ্ক একটি ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা বুঝলাম যে পরীক্ষার সময় ব্যাখ্যা আসে যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, বাট সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল ব্যাখ্যা করো। তাহলে আমরা এই উদাহরণগুলো দিয়েই কিন্তু ব্যাখ্যাটা করতে পারবো। অর্থাৎ স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয় যদি ওরা ধাতু ডি ব্লক মৌল। এখানে এখন আমরা ডি ব্লক মৌলের কিছু বা অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য দেখি। অবস্থান্তর মৌলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে ব্যাখ্যা সহকারে আলোচনা করব। কারণ এই ব্যাখ্যাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ক্রিয়েটিভ প্রশ্ন আসে ডি ব্লক মৌলের এই বৈশিষ্ট্যগুলো থেকে। সেজন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্ব দিয়েই আলোচনা করব। তবে আজকের ক্লাসে শুধুমাত্র আমি পরিবর্তনশীল জারণ অবস্থা নিয়ে আলোচনা করব, বাকি বৈশিষ্ট্যগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, কারণ এগুলো আলোচনার জন্য অনেক সময়ের প্রয়োজন এবং এটা বোঝা খুবই দরকার এবং খুব সাবধানতার সহিত বুঝতে হবে। সেজন্য আজকে শুধুমাত্র আমি পরিবর্তনশীল জারণ অবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ডি ব্লক, এখানে মূলত এটি হবে অবস্থান্তর মৌলসমূহের রাসায়নিক ধর্ম। এটা ডি ব্লক বলে না বলে আমরা বলবো অবস্থান্তর মৌলসমূহের রাসায়নিক ধর্ম। কারণ অবস্থান্তর মৌলগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে ডি ব্লক মৌলের সেই বৈশিষ্ট্যগুলো নাও থাকতে পারে, সবগুলো বৈশিষ্ট্য নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা ডি ব্লক বলে না বলবো অবস্থান্তর মৌলসমূহের রাসায়নিক ধর্ম। তাহলে প্রথম বৈশিষ্ট্য ছিল পরিবর্তনশীল জারণ অবস্থা। এখন এই পরিবর্তনশীল জারণ অবস্থা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যদি কোনো মৌলের একাধিক জারণ অবস্থা থাকে তখন সেটাকে আমরা বলি পরিবর্তনশীল জারণ অবস্থা। যেমন একটু আগেই আমরা দেখেছি আয়রনের দুটি জারণ অবস্থা হয়, আয়রন 2+ এবং আয়রন 3+। সুতরাং আয়রনের দুটি জারণ অবস্থা থাকার কারণে এটাকে বলা হয় পরিবর্তনশীল জারণ অবস্থা।
এখন তাহলে এই অবস্থান্তর মৌলগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে অবশ্যই পরিবর্তনশীল জারণ অবস্থা থাকবে, অর্থাৎ প্রত্যেকটি মৌলের একাধিক জারণ অবস্থা থাকবে, একের অধিক জারণ অবস্থা থাকবে। তাহলে আমরা বিষয়টি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। অবস্থান্তর মৌলসমূহের মধ্যে n-1 d ও ns অরবিটাল দ্বয়ের শক্তির পার্থক্য ns ও np অরবিটালের শক্তির পার্থক্যের তুলনায় অনেক কম। অর্থাৎ আমরা ডি ব্লক মৌলের বা অবস্থান্তর মৌলের যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, সেখানে দেখতে পেয়েছি আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ns এবং তার পূর্ববর্তীতে হচ্ছে n-1d। তাহলে এই যে দুটি অরবিটাল, এই অরবিটাল দুটির মধ্যে শক্তির পার্থক্য খুবই কম। আমরা জানি প্রত্যেকটি অরবিটালের একটি নিজস্ব শক্তি আছে। আর এই শক্তির পার্থক্য এখানে যেহেতু এই ইলেকট্রনিক কনফিগারেশনের বেলায় অবস্থান্তর মৌলের ইলেকট্রনিক কনফিগারেশনের বেলায় এই শক্তির পার্থক্য খুবই কম। যেহেতু এই শক্তির পার্থক্য খুবই কম, সেক্ষেত্রে এসব ধাতুর ns অরবিটালের ইলেকট্রন ত্যাগের পর n-1d অরবিটালের ইলেকট্রন বন্ধন সৃষ্টিতে সহজে অংশ নিতে পারে। অর্থাৎ যেহেতু এখানে শক্তির পার্থক্য কম, তখন ns অরবিটাল থেকে যদি ইলেকট্রন চলে যায়, তখন d অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে, তখন সেই ইলেকট্রনটি সহজেই বন্ধন গঠন করতে পারে। ফলে এরা বিভিন্ন স্থায়ী জারণ অবস্থা সহকারে যোগ দেয়। যেহেতু তারা বন্ধন গঠন করতে পারে সহজেই, তার মানে কি তাদের ইলেকট্রন ট্রান্সফার ঘটানো যেতে পারে বা শেয়ার হতে পারে। সেজন্য তখন তাদের জারণ অবস্থা ভিন্ন হয়। এজন্য নিচে আমরা ডি ব্লক মৌলের ৮টি অবস্থান্তর মৌলের যোজ্যতা ইলেকট্রন জারণ অবস্থা যোগ দেখাবো এখানে। তাহলে আমরা এখানে জারণ অবস্থা আমরা দেখলাম আমাদের স্ক্যান্ডিয়াম থেকে জিংক পর্যন্ত ১০টি ডি ব্লক মৌল আছে। এইখানে স্ক্যান্ডিয়াম এবং জিংক বাদ দিলে বাকি ৮টি মৌল হচ্ছে অবস্থান্তর মৌল। স্ক্যান্ডিয়াম এবং জিংক অবস্থান্তর মৌল নয়। কেন নয় সেটা আমি একটু আগেই আলোচনা করেছি। তাহলে বাকি যে মৌলগুলো আছে, বাকি যে ৮টি মৌল আছে, টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত সবগুলোই অবস্থান্তর মৌল। কারণ আমরা সবগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, প্রত্যেকটার মধ্যে ডি অরবিটাল অর্থাৎ আয়ন গঠন করার পরে প্রত্যেকটার মধ্যেই ডি অরবিটাল ইলেকট্রন থাকবে এবং সেটা আংশিক পূর্ণ। সুতরাং সেক্ষেত্রে এদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। এখন দেখি আমরা টাইটেনিয়াম। টাইটেনিয়ামের বেলায় দেখা যাচ্ছে যার জারণ অংশ +2, +3, +4 হয়। ভ্যানাডিয়ামের বেলায় তার জারণ সংখ্যা +2, +3, +4, +5 হয়। ক্রোমিয়ামের বেলায় জারণ সংখ্যা +2, +3, +4, +5 বা +6 হয়। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজের বেলায় জারণ সংখ্যা +2, +3, +4 হয়, +6 হয়, +7 হয়। ঠিক এভাবে আয়রনের বেলায় আয়রন 2, আয়রন 3 হয়। এখানে আমরা 4, 6 এ আয়রনের নিব না, তার সুস্থিতিশীল আয়রন জারণ সংখ্যা হচ্ছে 2 and 3। কোবাল্টের বেলায় সাধারণত 2 হিসেবে আমরা বেশি ব্যবহার করি, তবে 3 ও প্রদর্শন করে থাকি। তারপর নিকেল 2, এটি তার স্থিতিশীল ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা, কিন্তু +3 ও কখনো কখনো শো করতে পারে। কপার হচ্ছে +1, +2। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটি মৌলেরই একাধিক জারণ সংখ্যা আছে, অর্থাৎ যেখানে এই প্রত্যেকটি মৌলের যেহেতু একাধিক জারণ সংখ্যা আছে, তার মানে প্রত্যেকেরই পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে। এজন্য সবগুলো মৌলই কিন্তু অবস্থান্তর মৌল। আর কেন রয়েছে সেটা আমি একটু আগেই তোমাদের এখানে বলেছি যে এই একাধিক জারণ অবস্থা থাকার মূল কারণ হচ্ছে তাদের n-1d এবং ns অরবিটাল দ্বয়ের শক্তির পার্থক্য কম হওয়ার কারণেই তাদের ns থেকে ইলেকট্রন চলে যাওয়ার পরেও d অরবিটালের যে ইলেকট্রনগুলো থাকবে তারা সহজে বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে। সেজন্য তারা বিভিন্ন ধরনের পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। এখন আমরা বিভিন্ন যৌগের দিকে খেয়াল করি। ক্রোমিয়ামের বিভিন্ন যৌগ যেমন ক্রোমিয়াম ডাইক্লোরাইড, ক্রোমিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে ক্রোমিয়ামের এখানে জারণ সংখ্যা হলো +2, এখানে হলো +3, এখানে হলো +6, এখানে হলো +6। অর্থাৎ এখানে পটাশিয়াম ক্রোমেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট উভয় ক্ষেত্রে তার জারণ সংখ্যা হলো +6। ঠিক একইভাবে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা দেখলাম। আয়রনের জারণ সংখ্যা দেখি। এখানে আয়রন 2+, এটা আয়রন 3+। কিভাবে? এটা হচ্ছে ফেরাস অক্সাইড, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। এখানে আয়রনের জারণ সংখ্যা হলো +2 আর এখানে আয়রনের জারণ সংখ্যা হলো +3। তাহলে আমরা দেখলাম ডি ব্লক মৌলসমূহের জারণ সংখ্যা একাধিক না হলেও অবস্থান্তর মৌলগুলোর জারণ সংখ্যা একাধিক হতে পারে। আর এজন্যই আমরা এদেরকে অবস্থান্তর মৌল বলে থাকি। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, নিয়ে আলোচনা করলাম তারপরে একটি সংক্ষেপে আমি আবার আলোচনা করছি। প্রথমে আমরা শিখলাম ডি ব্লক মৌল কাকে বলে, তারপর ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো কি, ডি ব্লক মৌলের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি এবং ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের পার্থক্য কি। তারপরে আমরা দেখলাম ডি ব্লক মৌলের বা অবস্থান্তর মৌলের একটি রাসায়নিক বৈশিষ্ট্যের আলোচনা করেছি, সেটা হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা।
আমি এখানে ডি ব্লক এবং অবস্থান্তর মৌল নিয়ে আমি একটু সংক্ষেপে আবার বলি। ডি ব্লক মৌল হচ্ছে যদি তার ইলেকট্রনিক কনফিগারেশন সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা তাকে ডি ব্লক মৌল বলবো। আর অবস্থান্তর মৌল হচ্ছে আয়ন গঠন করা, যে সমস্ত ডি ব্লক মৌল আয়ন গঠন করার পরেও তার ডি অরবিটালে অপূর্ণ ডি ইলেকট্রন থাকবে, অর্থাৎ ডি1 থেকে ডি9 পর্যন্ত ইলেকট্রন থাকবে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাহলে আমরা দেখলাম যেমন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা ডি ব্লক মৌল হলেও এরা অবস্থান্তর মৌল নয়, কারণ হচ্ছে এদের স্ক্যান্ডিয়াম যখন তার আয়ন গঠন করে স্ক্যান্ডিয়াম 3+ তখন তার ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, সেজন্য সেটি ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। আবার জিঙ্ক যখন তার জিঙ্ক 2+ গঠন করে তখন সে তার সর্বশেষ শক্তি স্তর 4s থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করার পরে 3d10 গঠন করে, কিন্তু d10টা পূর্ণ, এই পূর্ণ হলে তারা ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল হবে না। তাহলে আমরা দেখলাম সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। তারপর আমরা দেখলাম যে অবস্থান্তর মৌলগুলোর পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।